আলম চৌধুরী দ্বিগুণ রেগে গেলেন। এগিয়ে এসে অনুপমের কলার চেপে ধরে বললেন, কি ভাবিস নিজেদের পুড়িয়ে মারবে আমাদের? তোদের কর্মকাণ্ডের সব প্রমাণ আছে আমাদের, সোজা ভাইরাল করে দেব। অনুপম হেসে উঠল। কলার ছাড়িয়ে নিয়ে অনুজার দিকে ইশারা করে বলল, আপনাদের সবচেয়ে দামি সম্পদ আমার কাছে। এখন কি করবেন করে নেন। আপনাদেরকে ভাইরাল করলে, আমাদেরকে ভাইরাল করলে আপনার মেয়েও ভাইরাল হবে। অনুজার চোখ জ্বলে উঠল। আলম চৌধুরী রাগে গজগজ করতে থাকলেন। অনুজা বুঝিয়ে তাদের দুইজনকে বাড়ি পাঠিয়ে দিল। এরপর ফিরে নিজের রুমে গেল। অনুপম গাড়ির চাবি আনার জন্য রুমে ঢুকতেই অনুজা বলল, কাপুরুষতার লিমিট ছাড়িয়েছেন তবে। অনুপম চলে গেল। বাক্যটা শুনেই তার চোয়াল শক্ত হলো। অনুজা দ্বিগুণ রেখে অনুপমের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, আমাকে আপনি বুঝতে পেরেছেন? আমাকে ভাইরাল করবেন কিভাবে বলেন? কলার ছাড়ো অনুজা, আমি কথার কথা বলেছি। অনুজা ছাড়লো না। রাগে মুখের থুতু ছুঁড়ে মারলো অনুপমের মুখে। এবার অনুপমও রেগে গেল। নিজের মুখ মুছে অনুজার গলা চেপে ধরলো। এক ধাক্কায় বিছানায় ফেলে বলল, বেশি বাড়াবাড়ি করবে না। আমাকে আমার খারাপ দিক দেখাতে বাধ্য করো না। যা করতে চাচ্ছি না তা করলে তুমি সারা জীবন পস্তাবে, তাই নিজের লিমিটে থাকো। অনুপম পেরিয়ে গেল। অনুজা বিছানায় শুয়েই কেঁদে ফেলল। তার শরীরটা তার জীবনটা ফাজলামি হয়ে গেছে। অনুপমের প্রতি তার এক আকাশ সমান ঘৃণা জন্মেছে। সাথে জন্মেছে নিজের আর পরিবারের জন্যও। সামিরকেও সে কষ্ট দিয়েছে। যাকে ভালোবেসে একসাথে থাকতে চেয়েছে তাকেই সে কষ্ট দিয়েছে। তার বুক ফেটে আসছে এটা ভেবে অনেক কষ্টে সে নিজেকে সামলালো। সারা বাড়ি ফিরে এসেছে। তার মাথা পুরোপুরি হ্যাং হয়ে আছে। এদিকে অনুজার বিয়ে, আরেকদিকে সামিরের পাগলামির কথা ভেবে তার মাথা কাজ করছে না। বাড়ি এসেই সে কল করলো রেশমাকে। কল রিসিভ হতেই বলল, সামির কোথায় রে? এমন প্রশ্ন শুনে রেশমা হকচকালো। স্বাভাবিক গলায় বলল, আমার ভালো মন্দের খোঁজ না নিয়ে আগে সামিরের খোঁজ নিচ্ছিস? কি হয়েছে? ফাইজলামি পরে করিস, আগে বল। বাড়িতেই আছে মনে হয়, আমি তো জানি না। আচ্ছা রেডি হয়ে আয়, আমরা সামির সাথে দেখা করব। রেশমাকে কিছু বলার সুযোগই দিল না সারা। রেশমা ফোনের দিকে তাকিয়ে মুখ লটকিয়ে দাঁড়িয়ে রইল। সারা রেডি হয়ে বের হতে হতে কল দিল অথৈকে। অথৈ কল রিসিভ করলো না। সে আবার তাজওয়ারের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই শোনা গেল অথৈয়ের কণ্ঠ। সারা শুধালো, তোর ফোন কি হয়েছে? এখানেই পড়ে আছে। কেন? কল দিয়েছিলাম। কোথায় তুই? সামিরের বাসায়। সারা বুঝলো না। সে আবারও জিজ্ঞেস করলো, কোথায়? অথৈ দীর্ঘশ্বাস ফেলে সামনে বসা তাজওয়ারের দিকে তাকালো। তারা এখন সত্যি সত্যিই সামিরের বাসায়। 2 দিন এখানেই থাকবে। এর মধ্যেই তাজওয়ার কোনো একটা ব্যবস্থা করে ফেলবে। শতচেয়েও সে তাজওয়ারের থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। তাজওয়ার তাকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কে? সামিরের বাসায়, পরে বলবো সব। তুই কোথায়? সামির বাসায়? হ্যাঁ। আচ্ছা থাক, আসছি। কল কেটে দিল। অথৈ তাজওয়ারের দিকে ফোনটা এগিয়ে দিল। চোখ মুখ কুঁচকে বলল, এই বাড়িতে আসতে তোর লজ্জা লাগলো না তাজ? তোর বোন আর সামিরের সাথে কি হয়েছে ভুলে গেছিস? ভুলিনি। সামির যে আমার বন্ধু এটাও ভুলিনি। আর এসবের জন্য তোর ভাই দায়ী। আমি কবে যেন ওর গলা থেকে মাথা আলাদা করে দেব। এই এক কাজ ছাড়া তোরা আর কি পারিস? তোর বক বক আমার বিরক্ত লাগছে। তোর লজ্জা না থাকলেও আমার আছে। আমি যেতে চাই এখান থেকে। তাজওয়ার যেন শুনেও শুনল না। এই মুহূর্তে কফির কাপ হাতে সামির আসলো। টি টেবিলে ট্রে রেখে 2টো মগ এগিয়ে দিল দুজনের দিকে। বেশ স্বাভাবিক গলাতে জিজ্ঞেস করলো, এখানে তোমার সমস্যা হচ্ছে ভাবি? ক্লাসমেটকে ভাবি ডাকলে কেমন যেন লাগে। নাম ধরেই ডাকো। সামির হ্যাঁ কিংবা না কিছুই বলল না। সে বরাবরই একটু শান্ত স্বভাবের। এসবের পর আরও শান্ত হয়ে গেছে। তাজওয়ারকে উদ্দেশ্য করে বলল, যতদিন ইচ্ছে থাকতে পারিস, সমস্যা নেই। আব্বু আম্মু এমনিও এখানে থাকবেন না, দেশের বাহিরে যাবে। তাজওয়ার মাথা নিচু করে কেবল কফিতে চুমুক দিল। অথই সামিরের শুকিয়ে যাওয়া মুখ দেখল। না চাইতেও ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। জীবন আসলে কখন কাকে কোথায় নিয়ে যাবে এটা কেউ জানে না। মানুষ যা প্ল্যান করে ভাগ্য তার উল্টোটাই করে। তাদের কথার মাঝেই সারা আর রেশমা হাজির হলো। দুজনকে একসাথে দেখে তাজওয়ার জিজ্ঞেস করলো, 2 শালিক একসাথে? কি ব্যাপার? দুলাভাইয়ের থতমা দেখতে আসলাম। সারা তাকালো সামিরের দিকে। সামিরও তাকিয়েছে। সারা ঢোক গিলল। সামিরের চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। সে হাসি সেই উজ্জ্বলতা যেন হারিয়ে গেছে। সামির বেশ স্বাভাবিকভাবেই বলল, তোমরা বসো, কফি আনছে। লাগবে না, কথা বলা যাবে তোমার সাথে? সামির মাথা নাড়ল। রুম থেকে বেরোতে বেরোতেই সারাকেও আসতে বলল। পাশের রুমে এসে সামির বেলকুনিতে গেল। পিছু পিছু সারাও আসলো। সরাসরি জিজ্ঞেস করলো, কি পাগলামো শুরু করেছো সামির? কি? বিয়ের ভূত মাথায় চেপেছে কেন? বিয়ে করবো তাই।
সামির, তুমি অনুজার উপর রাগ থেকে এসব বলছো। পাগল হয়ে গেছো। মাথা ঠান্ডা করে ভাবো। অনুজার বিয়েটা তোর ইচ্ছেতে হয়নি। তুমি ওকে বোঝাও, নিজের কাছে ফিরিয়ে আনো। সামির শুনল। ছেলেটা বোধ হয় আপাতত না রাগার ভীষণ প্রতিজ্ঞা করেছে, তাই বেশ শান্তভাবেই বলল। এসব বলতে এসেছো? সারা মাথা নাড়ল। সামি সারার দিকে দুপা এগোলো, তারপর বলল, তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করবে? তোমাকে বুঝিয়ে লাভ নেই। থাকো তুমি তোমার জেদ নিয়ে, শেষে পস্তায়ও না। জেদ যখন করেছি তখন বিয়ে অবশ্যই করব, আর তোমাকেই করব। সারা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। সামিরের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তা বুঝতেই সারার বাকি নেই। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। অনুজার সাথে কথা বলা প্রয়োজন। সামিরকে এখন সেই সামলাতে পারবে। তাজওয়ার আর অথই সামিরের বাসায় আছে জেনে অনুপম দেখা করতে গিয়েছিল, তবে অথই দেখাও করেনি। হতাশ হয়ে তার একাই ফিরতে হয়েছে। তবে তাজওয়ার অথইয়ের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে, এই বিষয়টা সে এখনো হজম করতে পারছে না। ওই ছেলে এত সহজে অথইয়ের জন্য বাড়ি ছেড়ে চলে আসলো। সব ভাবতে ভাবতেই সে নিজেদের রুমে প্রবেশ করলো। রাত হয়ে গেছে। অনুজা ঘুমায়নি। ফোলা ফোলা চোখে সে চেয়ে আছে। অনুপমের ক্লান্ত লাগলো। নিজেকে অপরাধীও মনে হলো। নম্র গলায় বলল, ঘুমাওনি কেন? শরীর খারাপ লাগছে? অনুজা যেভাবে ছিল সেভাবেই রইল। একবার অনুপমের দিকে তাকালোও না, তবে জবাব দিল, শরীরের খবর জেনে কোনো কাজ আছে? যার মনকে মেরে ফেলেছেন তার শরীরের আর কি খারাপ লাগবে? অনুপম জবাব দিল না। পরনের শার্টের বোতাম খুলে চেয়ার টেনে বসলো। এক গ্লাস পানিও খেলো। বোধহয় নিজেকে ঠান্ডা করার চেষ্টাই করলো। অনুজা শোয়া অবস্থাতেই তার দিকে তাকালো। ঠান্ডা গলায় বলল, আমাকে ডিভোর্স কবে দেবেন? আমি বাড়ি যেতে চাই, আপনার সাথে থাকতে চাই না। অনুপমও রাগলো না, বেশ ঠান্ডা গলায় বলল, ডিভোর্স আমি দেব না, তাই তোমার আমার সাথেই থাকতে হবে। ইচ্ছে হলো 2 দিন গিয়ে থেকে আবার ফিরে আসতে পারো। ওখানে গেলে আর ফিরে আসবো ভাবলেন কেমন করে? আমার বাবা আর ভাইয়া মিলে ডিভোর্সের ব্যবস্থা ঠিকই করে দেবে। জানি বলেই ব্যবস্থা করে রেখেছি। বিয়ের কাবিননামায় যে 18 নং ধারায় শর্ত থাকে আমি তা দেইনি। অর্থাৎ তুমি নিজ থেকে আমাকে ডিভোর্স দিতে পারবে না, আমি যতক্ষণ না দেব। অনুজা হতভম্ব হয়ে গেল। রাগে ঘৃণায় সে মুখ ফিরিয়ে নিল। অসহায়তে তার কান্না পেল। চোখ থেকে দুফোঁটা জল গড়তেই অনুপম অনুজার কাছে গেল। এক টানে তাকে তুলে বসিয়ে দিল। অনুজা বিরক্তি নিয়ে তাকাতেই অনুপম মেঝেতে হাঁটু মুড়িয়ে বসল। অনুজা অবাক হলো বেশ। সে কিছু বলার আগে অনুপম সাবলীর গলায় বলল, কিছু কথা ছিল, বলবো? অনুপম অনুমতি চাইল ঠিকই, তবে অনুজার অপেক্ষা করলো না। সে নিজেই আবারও বলল, ডিভোর্স চাও? আমি দেব, তবে। অনুজা প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। অনুপম ইতস্ত করছে। দৃষ্টি এদিকে সেদিকে করলো বার কয়েক। তার এই অস্বাভাবিক ব্যবহার ধরতে পেরে অনুজা শুধালো, কি হয়েছে পরিষ্কার করে বলুন। তুমি নিজ ইচ্ছায় আমার সাথে যদি 6 মাস এখানে থাকো, হ্যাপি কাপল হিসেবে নিজেদের দেখাও, তাহলে 6 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। অনুজা অবাক চোখে চাইল। হয়তো সে বুঝলো না। অনুপম সহজ করার জন্যই ফের বলল, মানে এই 6 মাস আমরা এই বিয়েকে সুযোগ দেব। যদি এরপর তোমার মনে হয় তুমি ডিভোর্স চাও, তাহলে আমি বিনা বাক্যে তোমাকে ডিভোর্স দেব, জোর করব না। দেখো, বিয়েটা যখন হয়ে গেছে তখন আমি চাই এটাকে একটা সুযোগ দিতে। যদি এই কয় মাসে আমি তোমাকে পরিপূর্ণ সম্মান না দিতে পারি, যদি তোমাকে অভিযোগ করার সুযোগ দেই, বা তুমি আমার যে কোনো দোষ পাও যা তোমার পছন্দ নয়, তাহলে তুমি যা বলবে তাই হবে। অনুপমের কণ্ঠ তখনও নম্র, দৃষ্টি নিচের দিকে। অনুপম এতক্ষণ যা বলল তার উপরে অনুজার কি প্রতিক্রিয়া করা উচিত তা সে জানে না, তবে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, আর ভালোবাসা? অনুপম তাকালো না অনুজার দিকে। মাথা নত করেই জবাব দিল, ওটা সময়ের ওপর ছেড়ে দিলাম, তবে 6 মাস পর তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এগুলো কেন করছেন? আমার ভাই আপনার বোনকে ভালো রাখছে বলে? তুমি ভালো আছো এই সম্পর্কে? অনুজা চুপ থাকলো। অনুপম ফের বলল, অথেও নেই। আর আমি এসব করছি কারণ আমি তোমাকে বিয়ে করেছি। আমার মনে হলো সবকিছু সাইডে রেখে আমাদের নিজেদের একটা সুযোগ দেওয়া উচিত। বাকিটা তোমার ইচ্ছে। অনুপম উঠেই যাচ্ছিল। অনুজা শুধালো, আর সামির, আমি তো ওকে ভালোবাসি। আমি তোমাকে জোর করব না, তোমার ইচ্ছে তুমি কি করবে। তবে আমার দিক থেকে তোমার অতীত আমাদের মাঝে আসবে না কখনোই। অতীত সবার থাকে, তোমার আছে, আমারও আছে, তাতে আমার মাথা ব্যথা নেই। তবে এই 6 মাস থাকা ছাড়া তোমার পক্ষে ডিভোর্স নেওয়ার কোনো উপায় নেই। তুমি চাইলে চলে যেতে পারো, তবে আমি তোমাকে ডিভোর্স দেব না। তুমি আমার সাথে বিয়েতে থেকে সামিরকে বিয়ে করতে পারবে। তার থেকে এটা ভালো 6 মাস এখানেই থাকো, এরপর তোমার সিদ্ধান্তেই সব হবে। যা চাও তাই হবে। অনুপম ওয়াশরুমে চলে গেল।
অনুজা ঠায় বসে রইল। সামিরকে সে ভালোবাসে এটা যেমন সত্যি, তেমন সে এখন বিবাহিত, তার মনে এটাও বসে গেছে। জোর করে বিয়ে করলেও অনুপম তার উপরে জোর খাটায়নি, বরং বরাবরই তাদের মাঝে নিজেই দেয়াল তুলে রেখেছে। অনুজা দ্বিধা দ্বন্দ্বে বসে রইল। বাঙালি মেয়েদের একটা বাজে স্বভাব রয়েছে, বেশিরভাগ মেয়েরাই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে এবং পরবর্তীতে মনে অন্য জায়গায় পড়ে থাকার পরেও তারা সেই সংসারটাকেই ধরে রাখে। অনুজা হাঁসফাঁস লাগলো। স্বামীর কাছে ফিরতে চেয়েও তার মনে হলো কাগজে কলমে তার ধর্মমতে তো সে বিবাহিত। আবার এই 6 মাস ছাড়া তার কাছে এই জীবন থেকে মুক্ত হওয়ার কোনো উপায়ও নেই। পাশ থেকে পানি নিয়ে ঠকঠক করে শেষ করলো। অনুপম এমন শর্ত কেন দিল? 6 মাসে কি এমন হবে? রাতেই অথয়কে কল দিয়ে সব বলল অনুজা। অথয় নিজেও যেন চিন্তায় পড়ে গেল। কাহিনী কি? অনুপম হঠাৎই এই 6 মাসের শর্ত কেন রাখলো? এখন ডিভোর্স না দিলেই 6 মাস পরে কেন দেবে? চিন্তায় সে পুরো ঘরে পায়চারি করতে শুরু করলো। তাজওয়ার নেই এখানে, তার এই পায়চারির মধ্যেই তাজওয়ার ঘরে ঢুকলো। অথয়কে চিন্তায় দেখে শুধালো, কি হয়েছে? এমন চোরকির মতো ঘুরপাক খাচ্ছিস কেন? কারণ আছে। কি কারণ? অথয় কিছু বলতে চেয়েও থেমে গেল। ভাবলো সবটা তাজওয়ারকে বললেই ভালো হবে। তবে তাজওয়ারের পাশে এসে বসলো। তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। অথয় মতলব বুঝতে না পেরে প্রশংসক দৃষ্টিতে তাকালো। অথয় খুব নম্র গলায় এক এক করে সব খুলে বলল। তাজওয়ার রেগে আগুন। টি টেবিলের উপরে থাকা গ্লাস হাতে নিয়ে ছুঁড়ে ফেললো। গ্লাসটা ভেঙে যেতেই অথয় থপ করে দাঁড়িয়ে গেল। তাজওয়ার দাঁতে দাঁত চেপে বলল, তোর এই খুনি ভাইয়ের সাথে আমি আমার বোনকে কখনোই থাকতে দেব না। ডিভোর্সের ব্যবস্থা আমি করব। অথয় প্রচণ্ড বিরক্ত হলো। কাবিননামার ব্যাপারটা বলার পরও এই ছেলে অযথায় লাফাচ্ছে। সে বিরক্তি নিয়ে বলল, তোর সমস্যা কি বলতো? কথা কি ভালো মতো শুনিস না? আরে বলদ, কাবিননামা না থাকলেও ডিভোর্সের আবেদন করতে পারবে। তুই চুপ থাক। কথাটা শুনতেই অথয়ের মাথায় একটা আইডিয়া চলে আসলো। সেটা ভাবতেই তাজওয়ার তার দিকে অদ্ভুত চোখে চাইল। অথয়ের মুখ দেখেই সে বুঝে গেল, তাই কাটকাট গলায় বলল, ওইসব কথা মাথাতেও আনিস না। ঘাড়ের ওপর মেরে ঘাড় বাঁকা করে ফেলবো। কি মাথায় আনবো আর কি আনবো না ওইটা আমি বুঝবো, তুই চুপ থাক। অথয় চলে যেতে নিলে তাজওয়ার তার হাত টেনে ধরল। নিজের কাছাকাছি এনে হিসিয়ে বলল, কখনোই না। থাকতে তোর আমার সাথেই হবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোর মুক্তি নেই। তাহলে তোকেই মেরে দি। তাজওয়ার বাঁকা হেসে নিজের পেছন থেকে গান বের করে দিল। অথয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, মার। অথয় অবাক চোখে চাইল। তাজওয়ারের চোখে ভয় নেই, বরং একটা আলাদা আত্মবিশ্বাস আছে। যেন সে জানে অথয় তাকে কখনোই মারতে পারবে না। অথয় একবার গানের দিকে তাকালো, তো একবার তাজওয়ারের দিকে তাকালো। সে তাজওয়ারের এই আত্মবিশ্বাস কমাতে গান তাক করলো তাজওয়ারের দিকে। তাজওয়ার অথয়ের হাত টেনে গানটা ঠিক বুকে ঠেকালো। নির্লিপ্ত গলায় বলল, মার। হয়তো নিজ মনেই বেশ সন্তর্পণেই আওড়ালো, যে হৃদয় তোর বাস সেখানে মেরে রক্তাক্ত করে ফেল। তুই নিজেও মুক্তি হ, আমাকে মুক্তি দে। অথয় চাইলেও পারল না। গান সরিয়ে ফেললো। মুখ ফিরিয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিল। তাজওয়ার ব্যঙ্গাক্ষর হাসি হেসে অথয়ের ঘাড়ে নাক ডুবিয়ে দিল। অথয় কেঁপে উঠল সামান্য। তাজওয়ার তাকে চেপে ধরাতে পিছু ফিরে তাকাতে পারল না। তাজওয়ার ফিসফিসিয়ে আওড়ালো, তুই আমাকে মারতে পারবি না অতন্ত্রিতা। তুই ভালোবাসিস আমাকে। অথয় নিজেকে সামলালো, হাত মুঠো করলো শক্তভাবে, চোখ বন্ধ করেই বলল, তোকে ভালোবাসার কোনো কারণ আমার কাছে নেই। এই জীবনে তোর থেকে মুক্তি পাই বা না পাই, আমি তোকে ভালোবাসবো না কখনোই। তাজওয়ার শব্দ করে হেসে উঠল। ঘাট থেকে মুখ তুলে আচমকাই অথয়কে করে তুলে নিল। অথয় হকচকিয়ে তাজওয়ারের গলা জড়িয়ে ধরতেই তাজওয়ার বলল, চ্যালেঞ্জ আমার ভীষণ পছন্দ বউ। তাহলে চ্যালেঞ্জেও হারার জন্য প্রস্তুত হ। অথয়কে বিছানায় ফেলে তাজওয়ার আসতে নিলেই অথয় মুখ খিচে বলল, একদম না তাজ, কাছে আসবি না। তাজওয়ার আসলো ঠিকই, কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবেসে বারণ কর, তাহলে আসবো না। অথয় জানে না ভালোবেসে কিভাবে কেউ কাউকে বরণ করে, তাই সেই ফাঁকা ঢোক গেল। ততক্ষণে তাজওয়ার আরো গভীরভাবে তার কাছে ঘেঁষেছে। অথয়ের গলা থেকে আওয়াজ বের হলো না। চুপচাপ তাজওয়ারের কাছে হার মেনে নিল। শুধু এক ফাঁকে শুধালো, আমাকে ছুতে তোর ঘৃণা লাগছে না? তোকে ঘৃণা লাগে না, তোকে আমার চুম্বকের মতো লাগে। মনে হয় যত দূরে যেতে চাই তত কাছে টানিস। তুই কি চুম্বক অতন্ত্রিতা? অথয় তাৎক্ষণিক জবাব দিল না। রইস হয়ে বিড়বিড় করে বলল, আমি অতন্ত্রিতা। সকালবেলা কফি খেতে খেতে তাজওয়ার সামিরকে বলল সবই। সামির চুপচাপ শুনল, একটা কথাও বলল না। সেটা অদ্ভুত হয়ে গেছে। আগের মতো আর একেবারেই নেই।
এত পরিবর্তনটা শুধু অনুজাকে হারাতেই? হয়তো তাজওয়ার মাঝে মাঝে নিজেকে সামিরের জায়গায় রেখে ভাবে, আচ্ছা সে কখন অতন্দ্রিতাকে হারিয়ে ফেললে এমন কি করবে? কিন্তু কথা তো এমন ছিল না। কথা ছিল অতন্দ্রিতাকে ভীষণ কষ্ট দেবে এবং এক সময় নিঃস্ব করে দেবে। অথচ তাজওয়ার নিজেই নিঃস্ব হয়েছে বহু আগে। এখন শুধু অফিসিয়ালি হওয়া বাকি। তাজওয়ার আনমনেই কফিটুকু গিলল। সামির বলল, 6 মাস পর যদি অনুযায়ীর মায়া এসে যায়, ভালোবেসে ফেলে, তাহলে কি হবে? তাজওয়ার চমকে তাকালো। সে যে এমন ভাবেনি বিষয়টা এমন না, তবে অনুপমের এই 6 মাস যাওয়ার ব্যাপারটা তার হজম হচ্ছে না। তার ভাবনার মাঝেই সামির আবারও বলল, অনুপম বলেছে তবে ছাড়বে তার কোনো গ্যারান্টি নেই। অতই যেমন থাকবে না বলে যুদ্ধ করেও তোর সাথে থাকছে, তেমন অনুযাও থাকবে। আমার সিক্স সেন্স কখনো ভুল হয় না তাজওয়ার। সামিরের কণ্ঠে রাগ, দুঃখ, অভিযোগ কিছুই নেই, শুধু শীতলতা ছিল। এই শীতলতা তাজওয়ারের ভালো লাগে না। সামির তার প্রিয় বন্ধু বরাবরের, তাকে কষ্ট পেতে দেখলে তারও বুক পড়ে, তবে তা প্রকাশ করা বারণ। তাজওয়ার কফিতে শেষ চুমুক দিয়ে বলল, আমি জানি না কি হবে, তবে আমি বলবো তুই মুভ অন কর। তোর ভালো থাকার অধিকার আছে। যা ঘটে গেছে তারপর তোর এমনিতে হয়তো এক হতে পারবি না। নিজেদের মধ্যে একটা দেয়াল, অস্বস্তি তৈরি করে ফেলেছিস। এই দেয়াল কাটতে কাটতে জীবন কেটে যাবে। তার চেয়ে ভালো তুই এই দ্বিধা অন্য কারোর সাথে মিটিয়ে নে। হ্যাঁ, সবাই নিজের কথা ভেবেছে, আমি কেন ভাববো না? আমারও তো সুখ চাই, তাই ঠিক করেছি সারাকে বিয়ে করব। আঙ্কেল আন্টিকে বলেছিস? হুম, বলবো, তবে ভাবছি ওর বাবা মা রাজি হবে। কথা বলে দেখা যেতে পারে, তবে তোর পড়ালেখা কমপ্লিট হয়নি। সামির আর কিছু বলল না। তাজওয়ার তো ব্ল্যাকমেল করে বিয়ে করে ফেলেছে, সে কি করবে? ঠোঁট কামড়ে কতক্ষণ ভাবলো, তার মনে চলছে অন্য কিছু। তাজওয়ার উঠতে নিল। সামির জিজ্ঞেস করলো, সাজ্জাদ আহমেদের কি খবর তাজওয়ার? জানি না, এর অনেকদিন বেশ চুপচাপ আছে। কারণটা আসলে বুঝতেছি না, বড় কোনো প্ল্যান করছে কিনা। করতেও পারে। শান্তি কি কোমা থেকে ফিরেছে? না, ওর খবর রোজই আসে আমার কাছে। দুজনের কথোপকথন সেখানেই শেষ হলো। তাজওয়ার ঘরে গিয়ে দেখলো অথই নেই, হয়তো নিচে গেছে। তাজওয়ার আলমারি থেকে একটা গান আর একটা ছোট্ট বোতল বের করলো। তার দিকে তাকিয়ে বাঁকা হেসে ওড়ালো, তোর প্রাণভ্রমরা এখন আমার কাছে। যদি খুব ধীরে ধীরে মারা যাস তাহলে কেমন হবে? অথই সে সময় ঘরে ঢুকলো। তাজওয়ার সবকিছু নিয়ে বেরোতে গেলে অথই বলল, কোথায় যাচ্ছিস? কাজ আছে। কাউ কি মারের কাজ? থাকলে ক্ষতি আছে? তুই দিন দিন খুনিতে পরিণত হচ্ছিস তাজ। এসব করে কি লাভ তোর? এসব ছেড়ে দে। খনিতে তোরাই বানিয়েছিস। অথই রেগে গেল। তাজওয়ারের গলা চেপে ধরে বলল, রোজ রোজ এক কথা শুনতে শুনতে হাঁপিয়ে গেছি। কি করেছি বল? তুই এক এক সময় এক এক রকম ব্যবহার কেন করিস? একটা সময় দেখাস ভালোবাসিস, তো পরক্ষণে শত্রুর মতো ব্যবহার করিস। আসলে তুই চাসটা কি? আছে কিছু পশু, তাদের জানটা নিতে চাই শুধু, আর কিছু না। তোর প্রাণও নিয়ে নিতে পারে। আমাকে বিশ্বাস নাই অতন্ত্রিতা, সাবধানে থাক। তাজওয়ার সারাদিন কথায় কথায় ঘুরে ফিরে বাড়ি ফিরল সন্ধ্যায়। প্রচণ্ড ক্লান্তি নিয়ে কলিং বেল বাজালেই দরজা খুলল কাজের বেটা। তাজওয়ার ভাবলো অথয় বোধহয় রুমেই আছে। সে নিজেও সেদিকেই পা বাড়ালো। রুমের দরজা খোলা পেয়ে সে আওয়াজ না করেই রুমে প্রবেশ করলো। আশেপাশে কোথাও অথয়কে না দেখে ভ্রু কুঁচকে গেল তার। জোর গলায় দুবার ডেকে উঠল। ওয়াশরুমের বাইরে থেকে নক করলো। তাজওয়ার এবার ক্লান্তি ভুলে সিরিয়াস হলো। পুরো রুম, ওয়াশরুম, বেলকনি সব খুঁজলো সে। বাইরে যাওয়ার আগেই টেবিলের উপরে সাদা কাগজ নজরে পড়ল। সন্দেহান মনেই তা হাতে তুলল এবং তাকে সত্য প্রমাণ করে অথই চিঠি পেল। তাতে লেখা, আমি নিজের কাছে প্রতীক্ষা করেছিলাম তোর কাছে হারবো না। পরিস্থিতি আমাকে ভেঙে দিলেও আমি তোর কাছে হারবো না তাজওয়ার। আমার বাবা, ভাই, তুই এবং তোরা সবাই এক। আমার কাছে ওরা যতটা দোষী, তুইও ততটাই দোষী। আমি ওদের সাথে থাকতে না পারলে তোর সাথে কেন থাকবো? তোর আর আমার শত্রুতা কখনোই শেষ হয়নি। তোকে ভালোবেসে তোর কাছে হারার আগে আমি মৃত্যু বেশি পছন্দ করব। তাজওয়ারের চোয়াল শক্ত হয়ে এলো। এত কিছুর পরও মেয়েটা তাকে ছেড়ে গেল। সুযোগ পেল কেমন করে? কাগজটা হাতের মুঠোয় বন্ধ করলো। রাগে তার গা জ্বলছে। ব্যস্ত পায়ে নিচে নেমে ডেকে উঠল কাজের মেয়েটাকে। সে ছুটে আসলো। তাজওয়ার নিজেকে শান্ত করার চেষ্টা করে বেশ শান্ত গলাতেই শুধালো, অতন্ত্রিতা কোথায়? কখন বেরিয়েছো? ম্যাডাম। তাজওয়ার মাথা নাড়ল। মেয়েটা বেশ সরল গলায় বলল, ম্যাডাম তো বাহির হয় নাই, সে তো ঘরেই আছিল। আমারে কইল মাথা ব্যথা করে, তাই তারে যেন না ডাকি। ঘরে নাই।
তাজওয়ারের কপালে ভাঁজ পড়ল। মানে কি? বেলকুনি থেকে পালালে তো বোঝা যেত, কিন্তু সেখানে থেকে পালিয়েছে বলে তো মনে হচ্ছে না। তাহলে? এর মধ্যেই সামির আসলো। তাজওয়ারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কিরে এখানে দাঁড়িয়ে কেন? তাজওয়ার শান্ত দৃষ্টিতে তাকালো, এরপর হাতের চিরকুটটি এগিয়ে দিল সামিরের দিকে। সামির না বুঝে তা নিল এবং পড়ার পরে আশ্চর্য হয়ে তাকালো। মুখ থেকে বেরিয়ে গেল, মানে কি, ভাবি পালিয়েছে? তাজওয়ারের নীরবতায় সামির বুঝে গেল বিয়ের এতদিন পর এসে অথই পালিয়ে গেল কেন। তাজওয়ার সেখানেই সোফাতে বসলো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে অথইকে খুন করে ফেলতে, কিন্তু সে রাখবে না, মাথা ঠান্ডাই রাখবে। ভাবলেই কি আর তা পারে? তার বউ তার থেকে পালিয়েছে ভাবলেই তার রাগ লাগতেছে। সামিরও তার পাশেই বসলো। কাঁধে হাত রাখতে রাখতেই তাজওয়ার বলল, এখানে আসার দিন বলেছিল আমি ওকে জোর করে আটকে রাখতে পারবো না, কিন্তু এখানে আসার পর স্বাভাবিক ছিল। ভেবেছিলাম ঠিক হয়ে গেছে সব, কিন্তু হয়তো খানের মেয়ে জাতি বিশ্বাসঘাতক হয়। আর কি হবে, এত কিছু মুখ বন্ধ করে সহ্য করেছি যেন ওর উপর সন্দেহ না করে। তুই ভাবতে পেরেছিলি যে আজও পালিয়ে যেতে পারে? সামির দুদিকে মাথা নাড়লো। কেউই এটা ভাবতে পারবে না। সবাই ভেবেছিল অথই তার ভাগ্যকে মেনে নিয়েছে। কেউ হয়তো কখনো ভাবেনি অথয়ের মনে কি চলতে পারে। তাজওয়ার ডিভোর্সের কথা ভেবেছিল, কিন্তু এই মেয়ে তো 2 লেভেল উপরে। গত রাতে যা হলো সেসবই সহ্য করলো, অথচ আজ পালিয়ে গেল। তাজওয়ার রাগে নিজেকে ঠিক রাখতে পারল না। পায়ের সামনে থাকা টি টেবিলটাতে লাথি বসিয়ে দিল, আর মুহূর্তেই তা ভেঙে গুড়িয়ে গেল। সামির তাজওয়ারের রাগ সম্বন্ধে জানে, তাই অবাক হলো না, বরং আশ্বাস দিল, আচ্ছা শান্ত হ, আমরা খুঁজে বের করবো ভাবিকে। আমাদের গ্যাংয়ের সবাইকে খবর দিচ্ছি, চিন্তা করিস না। ওকে খুঁজে বের করতে হবে। সাজ্জাদ আহমেদকে বিশ্বাস নেই। একবার যদি জানতে পারে ও পালিয়েছে, তাহলে ওকে খুঁজবে, আর পেলে কি করবে তা জানি না। তাড়াতাড়ি করতে হবে। তাজওয়ার আর সামির ফোন বের করে কল করলো নিজেদের লোকদের। কাজের মেয়েটা এক কোণে দাঁড়িয়ে চোখ বড় বড় করে সব দেখলো। ম্যাডাম পালিয়েছে কেমনি? তার সামনে তো পড়লো না, গেল কোন দিক দিয়ে? তাজওয়ার আর সামির সবার সাথেই কথা বললো, সবাইকে নিজেদের কাজ বুঝিয়ে দিল। তাজওয়ার জিজ্ঞেস করলো, বাড়িতে তো সিসিটিভি নেই, বাড়ির সামনে রাস্তা আছে না? সামির মাথা নাড়লো। তাজওয়ার কি ভেবে যেন ফের শুধালো, পেছনের রাস্তায় নেই। তাজওয়ার জানে অথই জীবনেও সামনে দিয়ে যাওয়ার মতো ভুল করবে না। এই 2 দিন এখানে চুপচাপ থাকার মানে এটাই ছিল। সামিরের বাবা মা বাড়িতে নেই, তাজওয়ার আর সামিরও বাইরে ছিল। সেই সুযোগে অথই চলে গেল। মেয়েটার এত জেদ। তাজওয়ার অথইয়ের জেদ দেখলো, শুধু নিজের ভুলগুলো দেখলো না। কোথায় কোথায় খুঁজবে তা ঠিক করতে করতেই তাজওয়ারের ফোনে কল আসলো। কলটা বাড়ি থেকে এসেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কল তুললো সে। ওপাশ থেকে আনোয়ারা বেগম বললেন। মায়ের কথা শুনে তাজওয়ার অস্থির হলো। সব ফেলে সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আনোয়ারা বেগমকে বললেন, তোর মায়ের শরীরে জ্বরে পড়ে যাইতেছে, খালি তোরে দেখতে চাইতেছে, বাড়িতে একটু আয় ভাই। আসতেছে, আমি আম্মুর খেয়াল রেখো। সামিরকে সব বুঝিয়ে দিয়ে সে রওনা হলো। চারপাশে এত ঝামেলায় তার ক্লান্ত লাগছে নিজেকে। পৃথিবীতে সে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে সে হলো তার মা। পরিস্থিতির জন্য বাড়ি ছাড়লেও মাকে সে কখনোই ছাড়েনি। সে তো এসব পুরুষের মতো নয় যারা তার মায়ের জন্য বউ এবং বউয়ের জন্য মাকে ছেড়ে দেয়। তাজওয়ার দীর্ঘশ্বাস ফেলে বাইক চালানোতে মন দিল। বাড়ি পৌঁছাতেই ভেবেছিল আলম চৌধুরী খোটা অবশ্যই দেবে, তবে তাকে ভুল প্রমাণ করে আলম চৌধুরী কিছুই বললেন না। তাজওয়ার গিয়ে মায়ের পাশে বসলো। 2 দিনেই তুহিনা বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জ্বরেরও অবস্থা খারাপ করেছে। তাজওয়ারকে পেয়েই তিনি কাঁদতে শুরু করলেন। বারবার বললেন, ফিরে আয় বাবা, তোকে ছাড়া এই বাড়ি শূন্য, আমার দম বন্ধ লাগে। মাকে ঠান্ডা করতে তাজওয়ার বেশ নম্র গলায় বলল, আচ্ছা আমি আসবো, এবার তুমি শান্ত হও। ডক্টর আঙ্কেল এসেছিল? তুহিনা বেগম মাথা নাড়লেন। ছেলের হাত আঁকড়ে ধরে থাকলেন, যেন তিনি তাকে আর যেতে দিবেন না। এত দিনে একদিকে মায়ের শরীরের এই অবস্থা, অন্যদিকে অথই কোথায় তা সে জানে না। চিন্তায় তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আলম চৌধুরী অনুজাকেও জানিয়েছে তুহিনা বেগমের অসুস্থতার কথা। অনুজাকেও তিনি দেখতে চেয়েছেন। মায়ের ইচ্ছের কথা ভেবেই অনুজা কাঁদতে শুরু করলো। রাত হয়ে গেছে, একা সে যেতে পারবে? তবে আশরাফ খান নিচেই বসে আছেন, তিনি ঝামেলা করবেন। অসহায়তে অনুজা আরও কান্না পেল। অনুপমের নাম্বারটা তার কাছেই ছিল। সে কাঁদতে কাঁদতেই তাতে ডায়াল করলো। ওপাশ থেকে রিসিভ হলেও অনুজা কান্নায় দমকে কিছু বলতে পারল না। অনুপম অস্থির হয়ে বারবার শুধালো, কি হয়েছে, কাঁদছো কেন? তবে জবাব আসলো না। অনুজা কল কেটে ওভাবেই কাঁদতে থাকলো। 8 ঘন্টার মধ্যে হন্তদন্ত হয়ে অনুপম ছুটে আসলো। মেঝেতে বসা অনুজাকে দেখে সে স্বস্তিই পেল। অনুজার সামনে হাঁটু মুড়িয়ে বসে শুধালো,
কাঁদছিলে কেন অভাবে? কি হয়েছে? অনুজা অনুপমের নরম কণ্ঠ শুনে আবারও কেঁদে উঠল। এক হাত অনুপমের শার্ট আঁকড়ে ধরে বলল, আমাকে প্লিজ বাড়ি নিয়ে যাবেন? আমি বাড়ি যাব। আম্মু অনেক অসুস্থ, আমাকে দেখতে চাচ্ছে। নিয়ে চলেন না প্লিজ। অনুপম বোকার মতো চাইল। এ কারণে কেউ ভাবে মরা কান্না কাঁদে? যেতে যাচ্ছে তাকে বললেই তো নিয়ে যেত। অনুপম দীর্ঘশ্বাস ফেলে অনুজাকে টেনে তুলল, চোখ মুছে দিয়ে বলল, পাগলের মতো কাঁদছো কেন? যাও তৈরি হও, নিয়ে যাব আমি। অনুজা চকচকে চোখে তাকালো, জোরেই বলে উঠল, সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাব। ফিরবে তো আবার? অনুজা শুধু মাথা নাড়ল। সে ওখানে একেবারে থেকে যাওয়ার কথা ভাবেনি, শুধু মাকে দেখার আশাতেই যেতে চেয়েছে। অনুজা আলমারির দিকে যেতে যেতে বলল, কটা দিন থাকবো ওখানে, আম্মু সুস্থ হয়ে গেলে চলে আসবো। অনুপম বাধা দিল না। অনুজা তৈরি হয়ে আসলে তাকে নিয়ে একেবারেই নিচে নামলো। আশরাফ দুইজনকে দেখে শুধালেন, কোথায় যাচ্ছ? ওর মা অসুস্থ, তাই চৌধুরী বাড়ি যাচ্ছি। তুমি ওদের বাড়ি যাবে? হ্যাঁ। ছেলের পরিবর্তনে আশরাফ খানের চোয়াল শক্ত হলো। সাফ সাফ জানালেন, কোথাও যাওয়া হবে না, ওই মেয়েকে নিয়ে রুমে যাও। অনুপম বাধা মানল না। শাইমা বেগমকে ডেকে বললেন, আম্মু, অনুজাকে নিয়ে ও বাড়ি যাচ্ছি, রাতে অপেক্ষা করো না। আশরাফ খান জ্বলে উঠলেন। অনুপমকে যেতে দেবেন না বলে অনেক কথাই বললেন। সব কথার জবাব না দিয়ে অনুপম জানালো, আম্মু অসুস্থ থাকলে অথই যেমন আসতোই, তেমন অনুজাও যাচ্ছে ওর মাকে দেখতে। এখানে আমি আপনি বারণ করার কেউ না। ঠিক আছে, ওই মেয়ে যাক, তুমি যাবে না। এই রাতের বেলাতে আমি ওকে একা ছেড়ে দেব? বিয়ে যখন করেছি তখন দায়িত্ব তো আছেই, একা ছাড়তে পারবো না। আসছি। আশরাফ খান আরও কিছু বলতে গেলে শাইমা বেগম তার হাত টেনে ধরলেন। আশরাফ খান রাগী চোখে তাকালেও শাইমা বেগম চোখের ইশারায় অনুরোধ বোঝালো। অনুপম আর অনুজা বেরিয়ে আসতেই অনুজা বলল, আমার জন্য বাবার সাথে লড়লেন? বাহ। অনুপম জবাব দিল না। পুরো রাস্তা দুজনে চুপই থাকলো। চৌধুরী বাড়িতে আসতেই গার্ডরা অনুজাকে দেখে ভেতরে ঢুকতে দিল। অনুজা কারোর সাথে কোনো কথা বলল না, সোজা গেল মায়ের রুমে। সেখানে আগে থেকেই তাজওয়ার ছিল। অনুপম রুমের বাইরেই দাঁড়ালো। তার এই মুহূর্তে ভেতরে যাওয়া ঠিক হবে না। অনুপমকে অনুজার রুমে বসানো হয়েছে। অনুপম এসে থেকে একবারও অথৈকে দেখেনি। সবাই থাকলেও অথৈ নেই দেখে তার সন্দেহ হলো, তাজওয়ার কি অথৈকে একা ছেড়ে এসেছে? সে শান্ত হতে পারল না। সুযোগ বুঝে তাজওয়ারের কাছে গেল। সে সরাসরি জিজ্ঞেস করলো, অথই কোথায়? তাজওয়ার বেশ বিরক্তি নিয়েই তাকালো। অনুপম তার আর আশরাফ খানকে সে একেবারেই সহ্য করতে পারে না, তবুও নিজেকে শান্ত রেখে বলল, পালিয়ে গেছে তোমার বোন, খুঁজে দেখো কোথায় সে। অনুপম বিশ্বাস করল না। গম্ভীর তবে জোরালো কণ্ঠে বলল, তোর সাথে আমি ঝামেলা বাড়াতে চাচ্ছি না তাজওয়ার। আমার বোন কোথায়? পালিয়ে গেছে, আমার সাথে থাকবে না। নিজেকে মুক্ত করার জন্য পিঠ লুকিয়ে পালিয়ে গেছে। অনুপম কোথায় বিশ্বাস করলো না। একদমই ছুটে এসে তাজওয়ারের কলার চেপে ধরলো। ফুসতে ফুসতেই বলল, আমার বোনকে কি করেছিস তাজওয়ার? ওর কিছু হলে তোকে আমি খুন করে ফেলবো। তাজওয়ার উল্টো আক্রমণ করলো না, বেশ শান্ত করাতেই বলল, বিশ্বাস করো না, সত্যি পালিয়েছে তোমার বোন। আর ওই শুধু তোমার বোন না, আমার বউও। ওর কিছু হলে আমি তোমার থেকে ভায়োলেন্ট হয়ে যাব। অনুপম ছেড়ে দিল। অথই চিন্তায় তার অস্থিরতা শুরু হলো। অথইকে খুঁজতে হবে ভেবেই উল্টেও ফিরল সে। পেছন থেকে তাজওয়ার বলল, আর হ্যাঁ, তোমার বোন যে পালিয়েছে এই খবর আবার সাজ্জাদ আহমেদকে দিও না। যাদের বন্ধু বানিয়েছ তারা তোমার বোনের শত্রুই। এ কথার মানে না বুঝলেও অনুপম অবাক হলো। সাজ্জাদ আহমেদরা অথৈর শত্রু কিভাবে? তবে বেশি ভাবল না। অনুজাকে না বললেই সে বেরিয়ে গেল। তাজওয়ার চোখ বন্ধ করে নিল। মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। কোথায় অতন্দ্রিতা? বিপদে পড়বে না তো? তার ভাবনার মাঝেই অনুজার কণ্ঠ ভেসে আসলো, ভাবি আসলেই পালিয়েছে ভাইয়া? তাজওয়ার তাকালো না, কোনো কথাও বলল না। তাজওয়ারের নীরবতায় অনুজা বুঝে গেল। ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে তাচ্ছিল্য করেই বলল, ঠিক করেছে, অন্তত মুক্তি তো পেয়েছে। জোর করে ধরে রাখতে চেয়েছিলে, প্রতিশোধের জন্য বিয়ে করেছিলে। এত কিছুর পর কোনো মেয়েই থাকতে চাইবে না। আমি ওকে বিয়ে করতে বাধ্য অবশ্যই করেছি, হয়তো প্রতিশোধের নাম নিয়ে বিয়ে করেছে। তবে সত্যি এটাই যে আমি ওকে ভালোবেসেছি, আগেও এখনো, আর হয়তো ভবিষ্যতেও বাসব। ওকে ঘৃণা করার সাধ্য তাজওয়ারের নেই। অনুজা অবাক দৃষ্টিতে চাইল। ভাইয়ের জিদ সে জানতো, তবে ভালোবাসাটা জানতো না। তাজওয়ারের চোখ দুটো শান্ত। অনুজাকে থমকাতে দেখে এসে ফের বলল, তানভীর ভাইয়ের মৃত্যুর সময় ভাই বলেছিল স্বতন্ত্রিতাকে ভালোবাসে। এই ভালোবাসাটুকুর জন্যই তাকে মরতে হয়েছিল।
তারপর থেকে আমি প্রতিশোধের কথা ভেবেছি, ঘৃণা করতে চেয়েছি, কিন্তু সত্য এটাই, আমি আরও আগে থেকে অতন্ত্রিতাকে ভালোবাসি। শত্রুকে কেউ ভালোবাসে? আমি বোকার মতো বেসেছি, প্রকাশ করিনি। কিন্তু যখন আমার ভাই ওকে ভালোবেসে মরল, তখন ওর প্রতি ক্ষোভ জন্মেছিল, জেদ জন্মেছিল খুব। যাকে পাওয়ার জন্য আমার ভাই মরেছে, তাকে পাইয়ে ওদেরকে দেখিয়ে দেব। অনুজা ভাইয়ের চোখে মিথ্যা দেখল না। মানুষের চোখ কোনো মিথ্যা বলে না। অথয়ের প্রতি তাজওয়ারের ভালোবাসা সত্যি। এই ভালোবাসা অথই কখনো টের পায়নি? বিয়ের পর একসাথে থেকেও অথই টের পায়নি? নাকি পাওয়ার পরেও ইচ্ছে করে তাজওয়ারকে ছেড়ে গেছে? শাস্তি দিল নাকি সত্যিই ছেড়ে গেল? শহর থেকে অনেক দূরে একটা নদী, তার থেকে খানিকটা দূরেই গাছের ছায়ায় একটা ছোট্ট কুঠির, সেখানে একজন বৃদ্ধা থাকেন। এই জায়গায় থাকাটা অথই সবচেয়ে বেশি সেফ মনে হলো। তাজওয়ার খুঁজে পাবে না তাকে। বন্ধুদের সাথে ঘুরতে একবার সেখানে এসেছে, তারপর থেকে প্রায় এসে আসতো। বৃদ্ধার সাথে তার বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিল। আজ এতদিন পর সে যখন এখানে আসলো এবং বলল থাকবে, তখন বৃদ্ধা খুশি মনেই থাকতে দিল। অবশ্য অথই এখানে শুধু কিছুদিনের জন্যই থাকবে, এরপর তার অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। ফোনটাও সে ফেলে এসেছে। অথই নদীর কিনারে বসেই ভাবছিল এইসব। রাত হয়ে গেছে, আকাশে গোল চাঁদ, সামনে নদী, আর তাতে চাঁদের প্রতিচ্ছবি ভাসছে। অথয়ের মন ভালো হয়ে গেল। বৃদ্ধা অথইকে সেখানে বসে থাকতে দেখে এগিয়ে আসলেন, শুধালেন, এনো কি করো? ঘরে যাইবা না? খাইবা না কিছু? খাবো দাদিমা, এখানে বসতে ভালো লাগছে। দাদিমা তার পাশেই বসলেন, নদীর দিকে তাকিয়ে শুধালেন, ভয় লাগতেছে না? না তো, ভয় লাগবে কেন? একটা কথা জিগামো বই। এখানে থাকতে কেন এসেছি এটাই তো? দাদিমা হেসে মাথা নাড়লেন। অথই নিজেও হেসে একটা ছোট্ট মাটির দলা ছুঁড়ে মারল নদীতে। দাদিমা নিচ থেকেই বললেন, বাপ মারে ফাইলা আসা ঠিক না। তারা তোমার লাইগা চিন্তা করব। তুমি পালায়া আইছো তাই না? পালিয়ে এসেছি, এটা সত্যি, তবে বাবা মায়ের থেকে না, আমার বরের থেকে। আমার বিয়ে হয়ে গেছে দাদিমা। ওমা, এ কোনো কথা? তুমি এত বড় কাম করছো কেন? অথই শুধু হাসলো, তোর পানে চেয়ে রইল। দাদিমা তখনও উৎসুক দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। অথই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো, তার সাথে দাদিমাকেও উঠতে সাহায্য করলো। বলল, জীবন আমাদের কখনো কখনো এমন পরিস্থিতিতে দাঁড় করায় যেখানে আমরা একা হয়ে যাই। আমিও তেমন। আমার পরিবার আমাকে ঠকিয়েছে। যার কাছ থেকে পালিয়েছি সে বিয়ে করেছে প্রতিশোধ নিতে। মেয়েদের জীবনে কিছু থাকে না, শুধু আত্মসম্মান ছাড়া। সে আমার আত্মসম্মানে আঘাত করেছে। অনেক আগেই ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু সময় আর পরিস্থিতির জন্য পারিনি। এখানে এসে নিজেকে মুক্ত মনে হচ্ছে। একটা বিশুদ্ধ হাওয়া আমাকে ছুঁয়ে যাচ্ছে। শান্তি। অথই চোখ বন্ধ করে শ্বাস টানল। দাদিমা ড্যাব ড্যাবে চোখে তাকালেন। তিনি বোঝেননি সব, তবে বুঝলেন অথইয়ের সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে, তাই তেমন ঘাটালেন না অথইকে। অথই ঘরে এসে বিছানায় বসতে বসতেই শুধালো, তুমি এখানে একা থাকো দাদিমা? বাজার কেমনে করো? আমি টুকটাক কাম করি, এইটা দিয়া যা আসে তাই খাই। এই বয়সেও কাজ করো? তোমার ছেলে মেয়ে নেই? আছে তো, ওরা সব ভালা ভালা জায়গায় থাকে। আমার মতো গেও মারে তারা নিতে পারে না। দাদিমা সেই সবে বলেই হাসলেন। অথই বেশ মায়া ভরা দৃষ্টিতে তাকালো। দাদিমা মেঝেতে বসে নিজের কাজ করলেন। অথই জানালার ধার ঘেঁষে বসে বাইরে তাকালো। এখান থেকে সবটাই সুন্দর লাগে। অথই প্রশান্তির হাসি হাসলো। এতদিন পর সে মুক্ত বাতাসে শ্বাস নিল। তাজওয়ার তাকে খুঁজবে এটা সে জানে, তবে সে নিজেকে আড়ালে রাখতে যথাসম্ভব চেষ্টা করবে। আর দুদিন পর থেকে ভার্সিটি শুরু হবে, তবে তার সেখানে যাওয়া সম্ভব না। এই সেমিস্টার বোধ হয় তার ড্রপই দিতে হবে। দীর্ঘশ্বাস ফেলল অথই। দূর আকাশে চেয়ে বিড়বিড়ে আওড়ালো, আমি জানি তুই আমাকেই ভালোবাসিস, তবে যা করেছিস তা ভুল। আর এর জন্য তোর মনে কোনো অপরাধ বোধ নেই, তাই তুই শাস্তি ডিজার্ভ করিস তাজ। তুইনা বেগম ঘুমিয়ে গেলে তাজওয়ার নিজের রুমে গেল। অতিরিক্ত চাপে আর ক্লান্তিতে তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। রুমে খুঁজে মেডিসিন বের করলো সে। এরপর তাকে বিছানায় ধপ করে শুয়ে পড়লো। কতক্ষণ একদম শান্ত থেকে নিজের ব্রেনকে শান্ত করলো। তারপর চোখ মেলে কল করলো সামিরকে। শুধালো, আপডেট? পাইনি, খুঁজছে ওরা। তাজওয়ার আর কিছু বললো না। কল কেটে ফোন পাশে ছুঁড়ে মারলো। অথয়ের উপর তার ভীষণ রাগ হলো। মাথার উপরে বিপদ নিয়ে মেয়েটা একে একে বেরিয়ে গেছে। এ এত বোকা কেন? বেড টেবিলে তার আর অথয়ের বিয়ের ছবি রাখা, তা হাতে তুলে নিয়ে মনে মনে গালি দিল সে। তার চিৎকার করে বলতে মন চাইল, তোর এত সাহস কে দিল?
কোন সাহসে পালালি তুই? একবার পাইলে তোর কপালে শনি আছে। পরপরই উঠে বসলো সে, ছবিটাও ছুঁড়ে ফেললো বেলকনির দিকে। দূর আকাশে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আমার হাতে আসলে তুই মরবি, তাই যতদিন লোকে বাঁচতে পারবি ততদিন লোকা। দিন যত গড়াবি তুই শাস্তি তত বেশি পাবি। খুব জেদ তোর, খুব। তোর এই জেদই ভাঙবো আমি। বড় বড় শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো তাজওয়ার। কাউচের উপরে বসে গিটার হাতে নিল। গিটারে টুংটাং শব্দ তুলে সে ফিরল অতীতে। সে যেদিন প্রথম অনুভব করেছিল সে অথৈকে নিজের শত্রুর জায়গা থেকে মনের জায়গাটা দিয়ে বসেছিল, তখন তার দ্বিতীয় বর্ষে। অথৈয়ের সাথে তুমিও ঝগড়া লাগে প্রায়ই। মোটামুটি সবাই জানতো তারা জন্মের শত্রু। সব বন্ধু বান্ধবদেরও দুটো ভাগ হয়ে গেছিল। সেদিন ক্যাম্পাসে বসে তাজওয়ার আর তার গ্যাং আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় অথৈ এসে একটা হকি স্টিক দিয়ে একজনকে মারতে শুরু করলো। হঠাৎ এমন হওয়ায় তারা সবাই চমকেছে। তাজওয়ার কাছে না সেই দূরে দাঁড়িয়ে মজা নিতে থাকলো। অথৈ মারতে মারতে চিৎকার দিয়ে বলল, তোর সাহস কেমনে হইল ওরে টাচ করার? কি বলেছিস ওরে? কই টাচ করেছিস? কোন হাত দিয়ে টাচ করেছিস? কথা শেষ করে ওর হাতে মেরে দিল কয়েকটা। এর মধ্যেই কয়েকজন এসে অথৈয়ের চুল টেনে ধরলো। আকস্মাত আক্রমণে অথৈ ব্যথায় পেছনে ফিরতেই তারা অথৈয়ের চুল টেনেই দাঁড় করালো। এই দৃশ্যে তাজওয়ারের গায়ে যেন আগুন জ্বলে উঠলো। অথৈয়ের গায়ে হাত দিয়েছে তা সহ্য হলো না তার। হুট করে এসে ছুটে গেল সেই দিকে। ততক্ষণাৎ একজনের অথৈয়ের গলা চেপে ধরেছে। তাজওয়ার এসেই নিচে পড়ে থাকা হকি স্টিক তুলে একেবারে মারলো ছেলেটার মাথায়। সেটা ছিটকে পড়ে গেল। অথৈ বড় বড় শ্বাস নিল। মুহূর্তেই দুই পক্ষের তুমুল ঝামেলা লেগে গেল। তবে পুরোটা সময় তাজওয়ার অথৈকে এমনভাবে আড়াল করে রাখলো যেন সে বিশাল কোনো একটা দেওয়াল। তাকে পার করে ওপাশে আঘাত করা অসম্ভব। সেদিন অথৈয়ের সাথে সাথে বোধহয় তাজওয়ারেরও গ্যাংও অনেক অবাক হয়েছিল। শত্রুকে বস বাঁচালো? পাগল নাকি? মারামারি শেষ হতেই কোথা থেকে জানো সায়ন্ত ছুটে আসলো। এসে অথৈকে তার দিকে ফিরিয়ে নিয়ে বেশ ন্যাকা স্বরেই বলল, অথৈ তুমি ব্যথা পাওনি তো? কে তোমার গায়ে হাত দিয়েছে? কার এত বড় সাহস? অথৈ বিরক্ত হলো। সায়ন্তের হাত ছাড়িয়ে নিয়ে বলল, বাংলা সিনেমার পুলিশদের মতো শেষে এসে কি লাভ? ছাড়ো, গায়ে পড়া আমার একদম পছন্দ না, দূরে থাকবে। সারা রেশমাকে নিয়ে অথৈ চলে গেল। সায়ন্ত তাজওয়ারের সামনে দাঁড়িয়ে রুক্ষ কণ্ঠে বলল, তুই ওকে কি বলেছিস? তাজওয়ারের কপাল কুঁচকালো। এমনিতে তার সায়ন্তকে পছন্দ না, তার উপরে অথৈয়ের আগে পিছে ঘুরঘুর করা তার আরো পছন্দ না। তাই বিরক্ত নিয়ে বলল, নিজের চরকে তেল দে। ও কিনে তো মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা হবে না তো কি তোর হবে? আমার গার্লফ্রেন্ডও। তাজওয়ার থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালো, কি বললি? আমার গার্লফ্রেন্ড হয়। তাজওয়ার সিনা টান টান করে সয়ে সায়ন্তের সামনে দাঁড়ালো। তার কলার ঠিক করে দিয়ে বলল, ওর থেকে দূরে থাকবি, নয়তো তোকে সহ উপরে ফেলবো। আর মুখ দিয়ে যদি একবারে বলিস এসব, তোর জিভে ছেড়ে ফেলবো। কেন? তোরা তো লাগে কেন? কি হয় তোর? এই প্রশ্নের জবাব তাজওয়ারও দিতে পারলো না। তারও যেন টনক পড়লো। সেগুলো কেন করলো? কেনই বা করলো? চোখ ছোট ছোট করে নিজের দিকে তাকালো। সেদিন সারা রাত সে ভাবলো, শত্রুর প্রতি এত জোরালো টান কারো হয়? তার হয় তাহলে? অথৈয়ের পাশে কাউকে দেখলে তার ভালো লাগে না, কেউ তাকে কষ্ট দিলে তার ভালো লাগে না। এতদিনের সব কিছু মিলিয়ে তার অনুভূতি হলেও সে মন হারিয়ে বসেছে। সারা রাত অনুপম একাই অথৈকে খুঁজেছে। সে নিজেই বাবাকে কিছু জানায়নি। যেখানে যেখানে অথৈ থাকতে পারে তার প্রত্যেকটা জায়গাতেই সে খুঁজেছে, ফলাফল শূন্য। হতাশ হয়ে সে চৌধুরী বাড়িতেই ফিরেছে, অনুজার কাছে। অবশ্য নিজ বাড়ি না গিয়ে কেন সে এখানে এসেছে তা বোধ হয় সে নিজেও জানে না। এলোমেলো পায়ে অনুজার রুমে ঢুকতেই অনুজা তাকে দেখে শুধায়, ভাবির খোঁজ পেয়েছেন? অনুপম দুদিকে মাথা নাড়ল। কোনো মতে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলল, প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু ঘুমাই। অনুজা অদ্ভুত চোখে তাকালো। এরপর মাথা নাড়িয়ে সায় জানালো। অনুপম বাইরের পোশাক না পাল্টেই শুয়ে পড়লো। বালিশে মুখ গুজে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দেবে? অনুজা ইতস্ত বোধ করলো। তবে তার মনে হলো অনুপমের অবস্থা আসলেই স্বাভাবিক না। তাই সে একপাশে বসে অনুপমের চুলে হাত চালালো। অনুপম ঘুম ঘুম কণ্ঠেই বলল, অথৈ কোথায় হারিয়ে গেল অনুজা? ওর এত অভিমান, আমার কাছে আসলো না, আমাকে একবার বললো না? যা করেছেন তারপর ভাবির অভিমান হওয়াটাই স্বাভাবিক। ভাইয়া ঠিক খুঁজে বের করবে, চিন্তা করবেন না, ঘুমান। অনুপম কিছুই বলল না। অনুজা ভেবেছে তার সাথে যা হয়েছে তাতেই হয়তো অথৈয়ের অভিমান। অথচ বাবা আর ভাইয়া যে তাকে কত বড় আঘাত করেছে তা সে জানেই না। অনুপম ঘুমিয়ে পড়ল। ভোর হয়ে যাওয়ায় অনুজা আর ঘুমালো না। ভাবলো একবার তুহিনা বেগমকে দেখেই আসবে। অনুজা তুহিনা বেগমের রুমে গিয়ে দেখলেন তিনি এখনও ঘুমাচ্ছে। অনুজা এসে কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। অনুজা ডাকলো কয়েকবার, তবে তুহিনা বেগম জবাব দিলেন না। অনুজা ভয়ে সিটিয়ে গেল। পাশেই আলম চৌধুরী ছিলেন, তাকে বললেন,
আব্বু আম্মু এমন নিস্তেজ হয়ে আছে কেন? একটু ডাকেন না। আলম চৌধুরীও চমকালেন। তিনিও এগিয়ে এসে কয়েকবার ডাকলো তুহিনা বেগমকে, কোনো সাড়া পেলেন না। মনে হলো অচেতন হয়ে আছেন। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারলো না। অনুজা ছুটে গিয়ে তাজওয়ারকে ডাকলো। তুহিনা বেগমের কথা বলার সময় টের পেলেও তার গলা কাঁপছে। তাজওয়ার ছুটে আসলো, পারিবারিক ডাক্তারকে কল দিয়ে প্রথমেই ক্ষমা চাইলো। ডক্টর পরামর্শ দিলেন জরুরি বিভাগে দ্রুত ভর্তি করতে। তিনি আসছেন। ডক্টর সেই হসপিটালে থাকেন, ঠিক সেখানেই তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হলো তুহিনা বেগমকে। অনুপম তখনও ঘুমে বিভোর। সারা রাত ঘুম না হওয়ায় সে খুবই দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেছে। তুহিনা বেগম ঘুমের মাঝেই স্ট্রোক করেছেন। এবারের মতো বেঁচে গেলেও তার জীবনে ঝুঁকি রয়ে গেছে। তাজওয়ারের অপরাধ বোধ শুরু হলো। মাকে কষ্ট দিয়ে চলে গেছে বলেই মা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। তবে গত রাতেও তো সব ঠিকই ছিল, হঠাৎ স্ট্রোক কীভাবে করলো? তাজওয়ারের মাথা কাজ করছে না। হসপিটালের করিডোরে সে নিস্তেজ হয়ে বসে রইল। সেই মুহূর্তেই সামিরের কল আসলো। ওপাশ থেকে সে ব্যস্ত গলায় বলল, শান্ত কোমা থেকে বেরিয়ে এসেছে আজ ভোরের দিকে, মোটামুটি সুস্থ। কিছুদিন চিকিৎসা পেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। 3 দিনে 3 তাজওয়ার অথয়ের খোঁজ পেল। সারাদিন মায়ের খেয়াল রাখার পাশাপাশি সে নিজেও যতটুকু পেরেছে অথয়কে খুঁজেছে। সামিরের এক কাজিন পুলিশে আছে, তার সাহায্যে নেওয়া হয়েছে এবং এত খোঁজাখুঁজির পর আজ অবশেষে তাজওয়ার তার অতন্দ্রিতাকে খুঁজে পেয়েছে। তাজওয়ার মাথা ভর্তি রাগ নিয়ে ছুটল অথয়ের কাছে। তাজওয়ার, সামির আর তার গ্যাংয়ের কয়েকজন মিলেই সেই নদীর কাছে আসলো। অথয় তখন বসে বসে গল্প করছে। আগামীকালই তার এখান থেকে চলে যাওয়ার কথা ছিল। এই শহর থেকেই সে চলে যাবে। দাদিমা সে কথা শুনে তাকে জিজ্ঞেস করলো, তোর জামাই তোরে খুঁজবো না? না, আরেকটা বিয়ে করে ফেলেছে মনে হয়। এই কথা শুনে দাদিমা চোখ বড় বড় করে তাকালেন। সে সময়ই তাজওয়ার এসে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, তোকে মেরে আরেকটা বিয়ে করব। অথয় লাফিয়ে উঠল। তাজওয়ারকে সে আশা করেনি। পেছনে উকি দিয়ে স্বামী সহ কয়েকজনকে দেখে তার কপাল চাপড়াতে ইচ্ছে করলো। তবে নিজেকে সামনে রেখেই সে গম্ভীর গলায় বলল, এখানে কেন এসেছিস? তাজওয়ারের প্রচণ্ড রকমের রাগ হলো, তবুও নিজেকে শান্ত করার চেষ্টা করে দাঁতের দাঁত চেপে বলল, অনেকদিন তোর থতমা দেখিনি, তাই দেখতে আসলাম। ও আচ্ছা, দেখা হয়েছে, এবার আসতে পারিস। তোকে ছাড়ে চলে যাব? কি আশা করছিস? তোর সাথে আমিও ফিরবো? তাজওয়ার অথয়ের সামনাসামনি দাঁড়ালো এবং হাত চেপে ধরে বলল, আশা করছি না, বলছি চল। অথয় হাত চালানোর চেষ্টা করলো। সে জানে তাজওয়ার তাকে ছেড়ে কখনোই যাবে না, কিন্তু ফিরে যাওয়ার ইচ্ছে তার মধ্যে অবশিষ্টই নেই। সে বলল, যাবো বলে তো পালাই নি তাজ। হাত ছাড়, তোর সাথে আমি থাকতে পারবো না বলেই চলে এসেছি। আর এত সহজে আমি তোকে ছেড়ে দেব এটা ভেবে নিলে? অথয়ের এক কথা, সে যাবে না। সে তো নড়তেই চাইল না এক পাও। দাদিমা আটকাতে চেয়েছিল, তবে লাভের লাভ কিছুই হয়নি। তাজওয়ার জোর করে টেনে হিঁচড়ে অথয়কে বের করলো সেখান থেকে। গাড়ির কাছে এনে ভিতরে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। অথয় চেঁচিয়ে বলল, আমি তোর সাথে যাব না তাজ। আমার সাথে খবরদার জোর জবরদস্তি করবি না। তাজওয়ার ওভাবেই তার গাল চেপে ধরলো। তার চোখ দুটো রাগে ফুসছে যেন। এ কয়েকদিন সে কতটুকু ঘুমিয়েছে তার নিজেরও জানা নেই। আর এই মেয়ে এখানে আরাম করে আছে। সে চোয়াল শক্ত করে বলল, এতদিন করিনি কিছু, এখন করব। খুব শখ না তোর? তাজওয়ার থেকে পালানোর খুব শখ। যদি এই শখ আমি না মিটিয়েছে, তবে আমি তাজওয়ার তাইফ নই। নিজেও ভেতরে বসে শব্দ করে দরজা লাগিয়ে দিল। অথয়ের মনে জেদ, সে যাবে না। অপরদিকে তাজওয়ার তাকে না নিয়ে জীবনেও যাবে না। তার এই পালানোর সিদ্ধান্ত তাজওয়ারকে আরও বিগড়ে দিয়েছে। ওর মাথায় এখন কেবল রাগ। পুরো রাস্তায় অথয় বোধ হয় 1000 বার বলল তাকে ছাড়ার কথা, তবে তাজওয়ার তার কানেই তুলল না, বরং রাগে স্পিড বাড়িয়ে দিল। গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। অথয় গাড়ির সামনে শক্ত হয়ে বসে রইল। সে নামবে না। তাজওয়ার শীতল কণ্ঠে বলল, ভালো ভালো নেমে আয়। আমার যদি তোকে নামানো লাগে, তার পরিণাম ভালো হবে না। তোর সাথে থাকার পরিণাম ভালো, খারাপ আর কি হতে পারে? তাজওয়ার তর্ক না করে হাত টেনে বের করে আনলো। তাজওয়ারের শক্তির কাছে কি আর সে পেরে ওঠে? ধস্তাধস্তি করে ঠেলাঠুলি কোনো মতে বাড়িতে ভেতরে ঢুকে গেল। রুমের দরজা লাগানোর পরে তাজওয়ার হয়ে উঠল হিংস্র। রাগে ফুসতে ফুসতে সে অথয়ের গলা চেপে ধরলো এক হাতে, আর অন্য হাতে কোমর আঁকড়ে ধরল। ব্যথায় চোখ মুখ কুচকে নিল অথয়। কোনো মতেই বলল, ব্যথা পাচ্ছি তাজ। এর থেকে বেশি ব্যথা আমি পেয়েছি। তুই আমাকে ছেড়ে যাওয়ার সাহস কোথায় পাস? তোকে অধিকার কে দিয়েছে? তাজওয়ারের কণ্ঠের রাগ অনুমান করতে পেরে অথয় ঢোক গিলল। তার সাধারণত তাজওয়ারকে ভয় লাগে না, তবে এই মুহূর্তে তাজওয়ারে তার মধ্যে নেই।
সে কি করে বসবে তা সে নিজেও জানে না। অথয়কে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। অথয় কাশতে থাকলো। তাজওয়ার সেখানে চেপে ধরলো অথয়কে। অথয় ব্যথায় ছটফট করতে করতেই মানা করলো, না তাজ, এটা করিস না। তুই কেন করলি? আমি তোর সাথে থাকতে চাই না। আমি চাই। সে মুহূর্তেই তাজওয়ারের ফোন বেজে উঠল। হসপিটাল থেকে অনুজার কল এসেছে, আজ তুহিনা বেগমকে বাড়িতে আনবে। তাজওয়ার অথয়কে ছেড়ে দিল। ফোন নিয়ে বার কয়েক বড় বড় শ্বাস ফেলে গটগট শব্দ করে বেরিয়ে গেল। তবে দরজার বাইরে থেকে লক করে দিয়ে গেল। অথয় বিছানাতেই পড়ে রইল। সে ঘন ঘন শ্বাস ফেলছে। তাজওয়ার হিংস্র হয়ে গেছে। ওর হুঁশ জ্ঞান সব হারিয়ে গেছে। অনুজার সাথে অনুপমও ছিল। সে কেবিনের ভেতরেই ঢোকেনি, বাইরেই বসে থেকেছে। তুহিনা বেগম তাকে পছন্দ করেন না, এটাই স্বাভাবিক। কোনো মা যদি শোনে তার ছেলেকে কেউ মেরে ফেলেছে, আর যার উপরে এই দায়ভার দেওয়া, তাকে কখনোই পছন্দ করতে পারবে না। অনুপম দীর্ঘশ্বাস ফেলল। অনুজা এসে তার পাশে বসলো, শান্ত গলায় বলল, ভাবিকে পেয়েছে, আমাদের বাসায় আছে। অনুপম চমকে তাকালো। সেও খুঁজছে এই 3 দিন। যেখানে যেখানে তার যাওয়ার সম্ভাবনা ছিল সব জায়গায় গিয়েছে, লাভের লাভ কিছুই হয়নি। অথয়কে পাওয়া গেছে এটা শুনে ব্যস্ত গলায় বলল, পাওয়া গেছে? চৌধুরী বাড়িতে আছে? তোমাকে কে বললো? ভাইয়া বলেছে, কল করেছিলাম, আসতেছে। অনুপম উঠতে নিল। অনুজা হাত ধরে থামিয়ে দিয়ে বলল, একা যাবেন না, বাসায় ঢুকতে দিবেন আপনাকে। একটু পর সবাই যাব, তখন দেখা করেন। অনুপম কিছু বলতে চাইল, তবে তাকে থামিয়ে দিয়ে অনুজা নিচ থেকেই বলল, একটু বসেন, কথা আছে আপনার সাথে। অনুপম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অনুজার পাশে আবারও ঠিকঠাকভাবেই বসলো। অনুজা একটা শ্বাস ফেলে প্রশ্ন করলো, সবাই বলে আপনি বা আপনারা আমার বড় ভাইয়াকে খুন করেছেন, কথাটা কি সত্যি? অনুপম অসহায় দৃষ্টিতে তাকালো। সবাই তার উপরে এই এক দোষই দেয়, অথচ সত্যটা জানে না কেউই। সে বরাবরের মতনই আবারও বলল, আমি কিছুই করিনি অনুজা। আমি কেন তোমার ভাইকে খুন করব? সবাই এই এক দোষ আমাকে দিচ্ছে। সামান্য আমার বোনকে ভালোবাসার জন্য কেউ কি মৃত্যু রিজার্ভ করে? অনুজা রাগল না। অনুপমের অসহায় চোখ দুটোতেই মিথ্যে নেই। সে জিজ্ঞেস করলো, তাহলে সেদিন কি হয়েছিল? সেদিন তানভীর এসেছিল। নিজের ভাইকে যতটা সাধু তোমার ভাবো, সে ততটাও সাধু না। অথয়কে সে অপছন্দ হয়তো করতো, তবে তা প্রকাশ কিভাবে করেছিল জানো? অনুজা তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। দেখলো অনুপমের চোয়াল শক্ত হলো। তার চোখ দুটোতে রাগও দেখা গেল। সে রাগ নিয়েই বলল, বলেছিল তোর বোনকে আমি বিয়ে করব, বউ বানাবো ঠিকই, তবে থাকবে শুধু রক্ষিতার মতো। একটা ভাইয়ের সামনে যখন তার বোনকে কেউ এমন কমেন্ট করে, তখন তাকে কি করা উচিত? একই কথা যদি আমি তাজওয়ারকে বলি, তাহলে সে আমাকে ছাড়বে? এই জন্য মেরে ফেলেছেন? মারিনি আমি। ওখানে আমাদের মধ্যে মারামারি লেগে গেছিল, আর ও যখন মারা খেয়ে ক্লান্ত হয়ে যায়, আমি তখন ওকে ফেলে চলে আসি। খুন অবশ্যই করার ইচ্ছে জেগেছিল, তবে আমি খুনি নই। তাই ছেড়ে দিয়ে একটা থ্রেড দিয়ে চলে এসেছিলাম। বিশ্বাস করো, আমি ওকে মারিনি। ভাইয়ের এমন রূপ দেখে অনুজার ঘৃণা হলো খুব। তবে তার মাথায় প্রশ্ন জাগলো, যদি অনুপম তাকে ছেড়ে চলে আসে তাহলে মারল কে? আর হসপিটালে কেনই বা অনুপমের নাম নিল তানভীর? তাদের কথা বলার আগেই তাজওয়ার আসলো। আলম চৌধুরী জরুরি কাজে অফিসে আছেন, তাই আসতে পারেননি। সব গুছিয়ে ডিসচার্জ নিয়ে হসপিটাল থেকে বের হলো তাজওয়াররা। তুহিনা বেগমকে গাড়িতে বসিয়ে অনুজা আর অনুপম অন্য গাড়িতে যাওয়ার জন্য দাঁড়ালো অনুপমের গাড়িতে। তুহিনা বেগমই চেয়েছেন অনুপম তার সাথে যাবে না, তাই অনুজা অনুপমের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুপম গাড়ি বের করে আনতে গেলে আর অনুজা গাড়ির পাশে দাঁড়িয়ে রইল। তাজওয়ার ভেতরে গেছিল একটা দরকারে। হঠাৎ করেই শান্ত পরিবেশে বিকট একটা শব্দ হলো। অনুজা ছিটকে গিয়ে পড়লো দূরে, আর তুহিনা বেগমও বসা গাড়িতে ব্লাস্ট হয়ে গেছে। তাজওয়ার শব্দ শুনে ছুটে আসলো। এই পরিস্থিতি দেখে সে শক খেয়ে তাকিয়ে রইল। অনুপমও ছুটে এসেছে ততক্ষণে। অনুজাকে দূরে পড়ে থাকতে দেখে সে ছুটে গেল, বার কয়েক ডাকলো জোর গলায়। অনুজার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অনুপম তাকে করে তুলে এক ছুটে হসপিটালের ভিতরে ঢুকে গেল। তাজওয়ার পলক না ফেলে তাকিয়ে রইল গাড়ির দিকে। ওদিকে যাওয়ার মতো সাহস নেই তার। তার মা ছিল সেখানে। তাজওয়ার ফাঁকা ঢোক গেল। এর মধ্যে কিছু লোক এগিয়ে গেছে। পাশ থেকে কেউ একজন বোধহয় বলল, ভাই গাড়ির ভিতরে মানুষ থাকলে বাঁচবে না, এতক্ষণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে হয়তো। তাজওয়ারের মনে হলো তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে। তার ফোন 2 বার বেজে কেটে গেল। পরবর্তীতে বার কয়েক একজন বলল, ভাই আপনার ফোন বাজে। তাজওয়ার ওখানেই বসলো, হাত দিয়ে মুখ মুছে চোখ
দুবার ডলল। ততক্ষণে অনুপম আবার এসেছে। তাজওয়ারের এই অবস্থা দেখে শত্রুতা থাকা সত্ত্বেও তার খারাপ লাগলো। মা তো মাই হয়। তাজওয়ার ফোন কানে ধরতে উপাস থেকে বলে উঠল, ভাই ওরা সবাইকে মেরে ভাবিকে নিয়ে গেছে। এটা আহমেদের ছেলে ছিল আর আমাদের মধ্যেই বেঈমান। তাজওয়ার কল কেটে দিল, হাত দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ালো। অনুপমের দিকে তাকিয়ে বলল, তোমার বোনকে সায়ন্ত নিয়ে গেছে। আমার মা। তুই এখানে থাক, আমি ওদিকে যাচ্ছি। না, আমার মাকে কেড়ে নিয়েছে। আমি ততক্ষণ দাফন হতে দেবো না যতক্ষণ না ওর লাশ মাটিতে পুঁতে আসতে পারবো। পুলিশ চলে আসবে, সামিরের বাবা চলে আসবে। আমি আসছি। অনুপম একবার ডাকতে চাইল। সাজ্জাদ আহমেদ যে এই কাজ করেছে তা বেশ ভালোই বুঝলো দুজনে। অনুপমেরই রাগ হলো। হয়তো মারতে চেয়েছিল সবাইকে, তবে ভাগ্যবশত কেবল তুহিনা বেগমই চলে গেলেন। তাজওয়ার আগে থেকেই আধা পাগল। এই ঘটনার পর সে আরও কতটা হিংস্র হয়ে যাবে তা কেউই জানে না। অথয়কে শান্ত একটা বড় গোডাউনে নিয়ে এসেছে। অথয় শান্তকে দেখে বড্ড অবাক হয়েছে। তারপর তাকে এভাবে নিয়ে আসার সে আরও বেশি অবাক। শান্ত তার হাত ছেড়ে একটা চেয়ারে বসিয়ে দিল। অথয় চোখ মুখ কুচকে বলল, সমস্যা কি তোমার সায়ন্ত? এভাবে আনলে কেন? আর তুমি না কোমায় ছিলে, তাহলে আবার সুস্থ হলে কখন? শান্ত রাগী চোখে তার দিকে তাকালো। অথয়ের সামনে ঝুঁকে কুটিল হেসে বলল, কেন আমাকে সুস্থ হতে দেখে খুশি হনি যান? অথয় চোখ মুখ কুচকে মাথা পিছিয়ে নিল। বিরক্তি নিয়ে বলল, কথা বলবা দূর থেকে বলো। এত কাছে আসতে কে বলেছে? আর সুস্থ হয়েছো ভালো কথা, আমাকে এখানে এনেছো কেন? মরার শখ জেগেছে আবার? শান্ত প্রায় সাথে সাথে অথয়ের গলা চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, তোর আর তাজওয়ারের জন্য আমার এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আজকে তোরাও মরবি। কি করছো শান্ত? ছাড়ো, ব্যথা পাচ্ছি। শান্ত ছেড়ে দিল। তারপর একটা চেয়ার টেনে অথয়ের সামনে বসলো। অথয় তখনও চোখ মুখ কুচকে শান্তকে দেখছে। এই ছেলেকে ভালোবাসতো তার ভালো মনে হচ্ছে না, ভাবসাবও ভালো মনে হচ্ছে না। তার সামনে মাথা নামিয়ে থাকা ছেলেটা আজ একটু বেশিই উঠছে। তবে অদ্ভুতভাবেই অথয়ের ভয় হচ্ছে না একটু। শান্তের হাতে একজন একটা আপেল দিয়ে গেল। সে তাতে একটা কামড় বসিয়ে বলল, তোমার পিছনে কুত্তার মতো ঘুরেছি, কিন্তু তুমি পাত্তা দাওনি। তাও ঘুরেছি কেন জানো? অথয়ের প্রশ্ন করতে হলো না। তার আগেই শান্ত আঙুল দিয়ে অথয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্রীভাবে বলল, এটার জন্য তোমার এই তেজ, তোমার বাপের অহংকার ভাঙার একমাত্র পথ ছিল তোমার এই শরীর। অথই রাগে নিজেকে সামলাতে পারল না, এক লাথি বসিয়ে দিল সায়ন্তের বুক বরাবর। আকস্মাৎ আক্রমণে সায়ন্তও আশা করেনি এটা, তাই সে চেয়ার সহই উল্টে পড়ল। অথই নিজের জায়গা ছেড়ে উঠে ওভাবেই সায়ন্তের গলায় পা রেখে বলল, আমার দিকে কুনজর দিলেও তো চোখ তুলে ফেলবো সায়ন্ত। আমাকে দুর্বল ভাবিস না একদম। তাজওয়ারের বউ আর অনুপমের বোনকে তুলে এনেছিস তুই, যখন তখন মরবি, তাই সেই সময় আল্লাহ আল্লাহ কর। সায়ন্তের লোকজন তেড়ে আসতে চাইল। সায়ন্ত শুয়ে শুয়ে শব্দ করে হাসলো। অতএব ভ্রুকুচকে পা সরিয়ে নিতেই সায়ন্ত উঠে বসলো। তারপর এক দফা হেসে বলল, তোর তাজওয়ার এতক্ষণ উপরে চলে গেছে। যে গাড়িতে করে ওর বাসা যাওয়ার কথা ছিল সেখানে বোম লাগানো ছিল, তাই ও আসবে এটা ভাবিস না। আমাকে লাথি মেরেছিস না, এ শোধ কিভাবে তুলি ত্যাগ। অতই থ মেরে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাসই হলো না কথাটা, সে বিশ্বাস করলই না। ঢোকিলে চোখ বন্ধ করে নিজেকেই আশ্বাস দিল। কিছু বলতে যাওয়ার আগেই সায়ন্ত হিংস্রভাবে অথয়ের ওড়নায় হাত রাখলো। অথয় চমকে তা চেপে ধরে কড়া গলায় বলল, সায়ন্ত, ভালোই ভালোই ওড়না ছাড়, নয়তো এই জীবনে বাবা ডাক শুনতে পাবি না। তা আমি পাবো জান। তোর যেদিন পালানোর কথা ছিল আমার সাথে, আমি সেদিন এসব কিছু করে ফেলতাম, কিন্তু শালা তাজওয়ার এসে সব নষ্ট করে দিয়েছিল। ও তোকে সবসময় প্রোটেক্ট করে রেখেছিল, নয়তো তুই এতদিনে কঙ্কাল হয়ে যেতি। সবকিছু শুনলেও তাতে মন দেওয়ার মতো অবস্থা অথয়ের নেই। সে নিজের ওড়না শক্ত করে চেপে ধরে থাকলো। সেখানে থাকা সায়ন্তের লোকজন যেন এতে পৈশাচিক আনন্দ পাচ্ছে। এত লোকের সামনে অথয়ের আরও দম বন্ধ হয়ে আসতে লাগলো। কেন কোনো মতে আল্লাহর নাম নিয়ে আবারও এক লাথি বসালো জায়গা বরাবর। সায়ন্ত ব্যথায় আর্তনাদ করে ওড়না ছেড়ে দিল। ছটপট করতে করতে সে বসে পড়ল নিচে। তার লোকেরা বন্দুক হাতে এগিয়ে আসলো। একজন অথয়ের মাথায় বন্দুক ধরে গালি দিল। সায়ন্তকে শুধালো, বস মেরে দিব? শান্ত কোনো রকমে দুদিকে মাথা নাড়ল। আগে জোরে শব্দ করে বলল, কোথা থেকে একটা গুলি এসে লাগলো লোকটার মাথা বরাবর। লোকটা স্তব্ধ হয়ে নিচে পড়ে গেল। শান্ত চমকে আশেপাশে তাকালো। গোডাউনের দরজা ভেঙে এক দল লোক হুড়মুড়িয়ে ঢুকলো। শান্তের লোকদের সুযোগ দেওয়ার আগেই একের পর এক গুলি চলতে থাকলো। এদেরকে দেখে অথয় নিজেও নিচে পড়ে থাকা বন্দুকটা তুলে নিল। সায়ন্ত যখন নিজের বন্দুক বের করলো তখনই অথয় তার পায়ে গুলি করলো। সায়ন্ত আর্তনাদ করে নিচে বসেই অথয়ের দিকে বন্দুক তাক করতেই তাজওয়ার এসে তার হাতে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে বাড়ি মারল। অথয়কে টেনে নিজের পেছনে নিয়ে তাকালো অসম্ভব রাগ নিয়ে। সায়ন্ত গোঙাতে গোঙাতে গালি দিয়ে বলল, আমার গায়ে হাত দিস না তাজওয়ার,
আমার বাবা তোদেরকে বাঁচতে দেবে না। তাজোয়ার রাইফেল দিয়ে সায়ন্তের বুকে দুটো বাড়ি মারল। সায়ন্ত আবারও গুঙিয়ে উঠল। তাজোয়ার চোয়াল শক্ত করে বলল, আমার মাকে কেড়ে নিয়েছিস, এতবার কলেজে কে দিল? তাজোয়ার কোনো জবাব না শুনেই আরো 2 বার মারল। মাকে কেড়ে নিয়েছিস কথাটা শুনে অথই অবাক চোখে তাকালো। তুহিনা বেগমের কি হয়েছে? তাজোয়ার এটা কেন বলল? এই মুহূর্তে সে প্রশ্নও করল না, থামালো না। তাজোয়ার সায়ন্তকে মারতে মারতেই তার মুখ থেকে রক্ত বের করে ফেলল। অথই এক হাতে আটকে বলল, মেরে ফেলবি নাকি? তাজোয়ার একবার তাকালো না অথয়ের দিকে, কণ্ঠে রাগ নিয়ে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, মেরে ফেললেও তুই মুখ থেকে কোনো আওয়াজ বের করবি না। সায়ন্তের লোকদের ততক্ষণে রফাদফা হয়ে গেছে, বাকি আছে কেবল সায়ন্ত। সে কথা বলার অবস্থাতেই নেই। তাজোয়ার আজ পণ করেছে এসেছে, সায়ন্তকে শেষ করে তবেই সে এখান থেকে বের হবে। সায়ন্ত কোনো রকমে নিজের প্রাণ ভিক্ষা চাইল। তাজোয়ার তা শুনে প্রশান্তির হাসি হাসল। উঠে দাঁড়িয়ে রাইফেলে দিয়ে সামনে কয়েকটা গুলি করে দিল সায়ন্তের বুকে। অথই 2 হাতে কান ধরল। তাজোয়ার শেষ গুলিটা করেই বলল, তোর বাপরেও খুব দ্রুত পাঠিয়ে দেব, ততক্ষণ একা একা থাক। অথই কি প্রতিক্রিয়া করবে নিজেও বুঝল না। এর আগেও তার সামনেই তাজোয়ার সায়ন্তকে গুলি করেছিল, ধরে নিয়েছিল সায়ন্ত মারা গেছে। এবার তো শিওর সে মারা গেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় অথই খুব বেশি অবাক হলো না। তাজোয়ার অথয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে অথই পেছন থেকেই শুধালো, আন্টির কি হয়েছে তাজ? কেড়ে নিয়েছে মানে? কি বললি ওগুলো? তাজোয়ার থামল না, তার কণ্ঠ যেন রোধ হয়ে গেল। সে চাইল বলতে, তবে পারল না। তার মা, যাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছে, সে আর এই পৃথিবীতে নেই। তার ভাবতেই কেমন বুকের ভেতরটা ভেঙে আছড়ে আসছে। মুখে বলবে কেমন করে অনুজা জ্ঞান ফেরেনি। অনুপম অস্থিরতায় পায়চারি করছে, একবার এদিকে যাচ্ছে তো একবার ওদিকে। তুহিনা বেগমের মৃত্যু আর অথয়ের অপহরণ অবস্থা, তার মাথা ঠিক নেই। আবার অনুজা কোনোভাবেই জ্ঞান ফিরছে না। এর মাঝেই ওখানে আলম চৌধুরী, স্বামীর আনোয়ারা বেগম সবাই এসেছে। আলম চৌধুরী হতবাক হয়ে গেলেন। বউ পাগল শব্দটা কখনোই তার জন্য ছিল না, তবুও সে যথেষ্ট ভালোবাসত তার অর্ধাঙ্গিনীকে। এভাবে চলে যাওয়া তিনি নিজেও মানতে পারছেন না। আনোয়ারা বেগম তো হাউমাউ করে কাঁদছেন। চারপাশে পুলিশ মিডিয়া ঘিরে আছে। স্বামীর আসার পর থেকে একবারও অনুজার কাছে যায়নি। সে অতীতকে অতীতেই ফেলেছে। অনুজাকে দেখে এসে নিজের মায়া বাড়াতে চায় না। সারা আর রেশমাও এসেছে। তুহিনা বেগমের ছিন্ন ভিন্ন হওয়া লাশটা সরাসরি বাড়িতে নিয়ে যাওয়া হবে। আলম চৌধুরী কথা বলছেন এই নিয়ে। সামিরকে দেখে সারা তার কাছে এগিয়ে আসলো, শুধালো, অথই, তাজোয়ার, অনুজা, ওরা সবাই কোথায়? সামির স্বাভাবিক গলায় জবাব দিল, অথই, তাজওয়ার নেই, অনুজা ভেতরে, জ্ঞান নেই ওর। অনুপম আছে, দেখা করলে করে এসো। তুমি দেখা করনি? হুম, এদিকে থাকাটা জরুরি। সারা বুঝলো ব্যাপারটা, তাই তেমন কোনো কথা আর বাড়ালো না। রেশমাকে নিয়ে সে ভেতরে গেল। সামিরের থেকে কেবিন নাম্বারটা শুনে এসেছিল, তাই সমস্যা হলো না। কেবিনের ভেতরে অস্থির অনুপমাকে দেখে দরজায় দাঁড়িয়ে শুধালো, আসবো? অনুপম তাকালো, মাথা নাড়িয়ে বোঝালো ভেতরে আসতে। সারা আর রেশমা ভেতরে ঢুকতে অনুপম বলল, একটু খেয়াল রাখো, আমি আসছি। অনুপম বের হয়ে তাজওয়ারের নাম্বারে কল দিল, রিসিভ হলো না। অনুপম চিন্তিত মুখে হসপিটালের বাইরে আসতেই নজরে পড়ল তাজওয়ার আর অথয়কে। তারাও কেবলই পৌঁছেছে। অনুপম ছুটে গিয়ে অথয়কে জড়িয়ে ধরলো, তার জন্য প্রাণ ফিরে আসলো। ব্যস্ত গলায় শুধালো, ঠিক আছিস? অথয় অবাক হয়ে চারপাশে দেখলো, আনমনি শুধালো, কি হয়েছে এখানে? অনুপম তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার ততক্ষণে অথয়কে ছেড়ে গিয়ে হসপিটালের সিঁড়িতে বসলো। পলক না ফেলে তাকালো গাড়ির দিকে, তার চোখে পানি নেই। অথচ আজ তার সবচেয়ে বড় কষ্টের দিন। অনুপম বুঝলো তাজওয়ার অথয়কে কিছুই জানেনি, তাই সেই সবটা খুলে বলল। অথয় অনুপমকে ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। তুহিনা বেগম শেষ দিন খারাপ ব্যবহার করলেও শুরু থেকে তাকে মায়ের মতোই তো রেখেছে। নিজ হাতে খাইয়ে দিয়েছে, শাড়ি পরা শিখিয়েছে, কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে তিনি সবটাই বুঝিয়ে বলেছেন। সেই মানুষটা নেই আর। অথয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অথয় অনুপমকে ছেড়ে তাজওয়ারের পাশে গিয়ে বসলো। তাজওয়ার একবার তাকালো না তার দিকে। এর মধ্যেই অনুজা খোঁড়াতে খোঁড়াতে ছুটে এলো। পেছনে পেছনে সারা আর রেশমাও আসলো। তারা অনেক চেষ্টা করেও অনুজাকে থামাতে পারেনি। অনুজা এসেই পাগলের মতো শুধাতে থাকলো, আম্মু কই ভাইয়া? আম্মু কই? আম্মু তো ওই গাড়িতে ছিল, কোথায় আম্মু? অনুজাকে সামলানো যাচ্ছে না। তাজওয়ার এসে বোনকে নিজের বাহুতে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আম্মু নেই, শান্ত হ। কথাটা শোনা মাত্রই অনুজা শব্দ করে কেঁদে উঠল। তাজওয়ার তাকে বুকের মাঝে চেপে ধরে থাকলো। অনুজা কাঁদতে কাঁদতেই আবারও জ্ঞান হারালো।
তাজওয়ার ভয় পেয়ে গেল, ভীতুকণ্ঠে ডাকলো, অনু। অনুজার মুখে দুবার চাপড়ও দিল। অনুপম এগিয়ে এসে অনুজাকে ধরল, নিজেই আবারও হসপিটালের ভিতরে নিয়ে গেল। পুরো পরিবেশে অদ্ভুত নীরবতা। চারপাশে মানুষ কথা বলছে, তবুও গুটি কয়েক মানুষের মনে হলো এর চেয়েও বড় নীরবতা আর হতে পারে না। মাকে হারানোর যন্ত্রণা এতটাই প্রখর হয়।